পাক বাহিনীর আক্রমণ, সেটা যেন আর কোনোদিন না হয়। আচ্ছা, সেটাই তো মানুষের লাশ, এত মানুষের মৃত্যু, এটা কেউ দেখেনি। জমিদারির বিষয়টা জানতে গেলে খাজনা ব্যাপারটা কেমন ছিল? মানে আপনার বাবা কি খাজনা তো মানে কি, খাজনা কেউ টাকা দিত, হ্যাঁ, কেউ দিতে পারতো না, কেউ একটা কিনা কুমার দিত, কেউ একটা শশা দিত। এই খাজনা ছিল তখনকার সময়। কি করা যাবে? আমারও ছাত্র এখন মোটামুটি আমার এখানে আসতো, দিতে পারতাম না তাদের। তারপর মুজিবুর রহমান নয়ন, ও চাইল্ড অ্যাফেয়ার্স এর বাংলাদেশের ডাইরেক্টর, একজন খুব মানে আমাকে নিয়ে ভাবে, যুদ্ধ তো থামেনি, যুদ্ধ চলছে, স্বাধীন হয়নি। 14 মাসে স্বাধীন হয় না, 14 বছরে যদি স্বাধীনতা হতো তারা দেশের লোক বুঝতো যে স্বাধীনতা কাকে বলা। বাবার টানে আর বাবার মৃত্যুর পরে আমি অ্যাবসেন্ট মাইন্ডেই আমার সবকিছু হারিয়ে গেছে। মানুষ উপকার করতে বারণ করছিল আমাদের কদম ভাই, সে বলছিল যে ভাই বাবা নাই, কারো উপকার তোমার করতে হবে না, তুমি নিজে খেয়ে দিয়ে সুস্থ থাকো। ওই মানুষ উপকার করতে গিয়ে জেল খাটলাম, পিটাইলো পুলিশে। তারপর বললো যে ভুলে নিয়ে আমার যে বিশ্বেশ্বর চক্রবর্তী বাবার ঠাকুর দাদা, বাবার দাদা আর কি, হ্যাঁ, আমাদের মধ্যে ঠাকুর দাদা বলা হয়, মানে ওই সেই বাবার ঠাকুর দাদা, মানে আমার দাদার বাবা। স্কুল লাইফটা প্রচন্ড মিস করেন? খুব মিস করি, ইউনিভার্সিটির কথা মিস করি। ইতিহাস জানতে কার না ভালো লাগে। চলে আসলাম আমরা অন্যতম জায়গা, একটি আটগড় কুনের ভিতরে অরুণ ঠাকুরের বাড়ি, যেটাকে বলা হতো জমিদার বেশ নামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ধ্বংসাবশেষ মন্দির, যেটা যুদ্ধের কালে নাকি বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশে তাদের সমাধি এবং শিব মন্দির। এই শিব মন্দির পিছিয়ে ছিল তার বাবা, মানে জমিদার ছিলেন, তাদের সমাধি এখানে আছে। আর আমার এই সামনেই রয়েছে তার বাড়িটি। এখন এই বাড়িটির সময় জানতে গেলে তার সাথে কথা বলতে হবে, তিনি অবশ্যই এখানে উপস্থিত আছেন, তার সাথে কথা বলবো সাক্ষাৎকার সামনাসামনি। তার সাথে থেকে জানবো তার ডিটেলস, তার লাইফ হিস্টোরি, কেমন ছিল তার জমিদারি, কেমন ছিল তার জীবন কাহিনী, এখন তার কি অবস্থা। জানা গেছে তার নাকি অবস্থা খুবই ক্রিটিক্যাল বলতে ওরকম না যে একদম নাই বললেই চলে, এমন না, যে আছেন, কিন্তু কেমন আছেন সেটাই জানার বিষয়। আজকে জানবো তার কাছ থেকে, চলুন। বরিশাল বিভাগের অন্যতম একটি জায়গা আটগড় কুরিয়ানা, যা কিনা ভাসমান পেয়ারা বাজার নামে খুবই পরিচিত। তারই ভিতর ছোট্ট একটি গ্রাম, যার নাম রাখা হয় এক জমিদারের নামকরণের মাধ্যমে। রাখা হয়েছিল পূর্ব ব্রাহ্মণকাঠি। এই গ্রামটি ছিল অরুণ চক্রবর্তী নামক এক নামখ্যাত জমিদারের আবির্ভাব। রয়ে গেছে তার ছেলে আর তার স্মৃতি করা তারই তৈরি দালানকোঠা আর কিছু মন্দির, যেটি এখন ভাঙ্গা অবস্থায় আছে। সেকালের সময় জানা যায় তার বাড়িতে ঢুকতে গেলেও নাকি অনুমতি প্রয়োজন ছিল। অনুমতি পেয়েও বাড়িতে ঢুকতে গেলে যেতে হতো খালি পায়ে, তার এমনটাই প্রথা ছিল। কিন্তু আজ পড়ে আছে ধ্বংসাবশেষ একটি মন্দির ও তার বাড়ি। ঠিক তেমনটাই জানবো তার ছেলের কাছ থেকে, এখন তিনি কেমন আছেন ও জমিদারির প্রথা কেমন কি ছিল। এখন যদি আমরা কিছু প্রশ্ন করবো তার কাছে, জানতে চাইবো যে তার বর্তমান কি অবস্থা, তার বাপ দাদা কি ছিল, সেই জানার বিষয়। তো নমস্কার, কেমন আছেন? নমস্কার, আছি মোটামুটি আর কি। আচ্ছা, এখন আপনার নামটা কি? আমার নাম অনুপ বরণ চক্রবর্তী। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম মৃত অরুণ বরণ চক্রবর্তী। আমরা এখানে মূলত আসছি কিছু প্রশ্ন করার জন্য, যে আপনার এই পুরান বাড়িটা শুনছি খুব জমিদার বাড়ি ছিল, এখন অনেকের এলাকা ভিত্তিক শুনছি আমরা খুবই ভালো একটা জায়গা ছিল। ইতিহাস জানতে গেলে জানতে চাবো যে প্রথম দিকে জানতে চাই আমরা জমিদারি বিষয়টা কেমন ছিল আপনার এই বর্তমান বছর থেকে আগে জানতে গেলে কেমন ছিল জমিদারি? জমিদারি তো ব্রিটিশ প্রথা থেকে তো জমিদারিটা নষ্ট হয়ে গেছে, তখন ব্রিটিশরা ভাগ করে দিয়েছিল, জমিদারি সব উঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা আসলে তো এখানকার জমিদার তো পরে, আমরা অরিজিনাল নড়াইল স্টেটের রাজ চক্রবর্তী থেকে 9 জন জমিদার নড়াইলের, সেইখানে রাজা আমরা ছিলাম। আমাদের চক্রবর্তীর আগে একটা রাজা ছিল, আচ্ছা, রাজ চক্রবর্তী। সেখান থেকে এখানে প্রথম কিনেছিল 60 টাকা তখনকার দিনে, ব্রিটিশ পিরিয়ডে তখন 60 টাকা প্রথম কিনেছে। তারপরে এখানে এসে আমার পূর্বপুরুষরা। এই আমাদের বাড়ি তো বাংলাদেশে অনেক জায়গায় আছে, নড়াইলেও আছে, কিন্তু ভোগ দখলীয় তো কোনো অবস্থানে আমি যেতে পারিনি আর যাইনি। এটা মূলত কার বাড়ি? হ্যাঁ, এটা তো আমার বাড়ি। এখন আপনার বাড়ি নড়াইলে যেটা আছে ওটাও আমার বাড়ি। এখন তো আমি সেই সূত্র অনুযায়ী তো আমার টোটালটাই আমার। আচ্ছা, ওখানে এখনো বাংলাদেশে মোটামুটি 1003 একর সম্পত্তি মালিক। কিন্তু আসলে তো মানে সত্যি কথা বলতে কি, মানে নিজের ডিপ্রেশনের কারণে অনেক জায়গা যাইনি। আর
যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, এই যে গ্রামটা, এটা গ্রামটার নাম হচ্ছে পূর্ব ব্রাহ্মণঘাটি। এটা আমাদের পরিবারের জন্য এই গ্রামটার নাম। এই এটা তালুকদাররা দিয়েছিল, এখানে শিকদার গোষ্ঠী একটা তালুকদার তারা দিয়েছিল। এই মল্লিক গোষ্ঠী একটা তালুকদার গোষ্ঠী, কিন্তু অনেকে কিন্তু জানে না। হ্যাঁ, তারাও একটা তালুক, তারাও এখানে এসেছে, এরকম তাদেরকে আনা হয়েছে। হ্যাঁ, এরকম জমিদার আসলে পর অটো সিস্টেমের তালুকদারও আসে। আচ্ছা আচ্ছা। এই তখন জমিদারি প্রথা ছিল, এখানে কাছারি ছিল, হ্যাঁ, এখানে আটচলা ছিল, হ্যাঁ, এখানে মানে কি খাজনা টাজনা সবই তো আমাদের বাড়িতে এসে হতো। আচ্ছা, এলাকার সমস্ত লোকই খাজনা দিত। জমিদারির বিষয়টা জানতে গেলে খাজনা ব্যাপারটা কেমন ছিল? মানে আপনার বাবা কি খাজনা তো মানে কি, খাজনা কেউ টাকা দিত, হ্যাঁ, কেউ দিতে পারতো না, কেউ একটা কিনা কুমার দিত, কেউ একটা শশা দিত। এই খাজনা ছিল তখনকার সময়? কি করা যাবে আর। আপনার বাবার তখন শাসনামল কেমন ছিল? আমার বাবা তো 1.5 বছরের জমিদার ছিলেন। 1.5 বছর? হ্যাঁ, আমার দাদু ছিলেন আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত সে জমিদার ছিলেন, সে ইউনিয়ন বোর্ডের সে প্রেসিডেন্ট ছিল। তার দাপট কেমন ছিল তোমার তখনকার সময়? শ্রী চক্রবর্তীর দাপট ছিল। আমার দাদুর নাম স্বর্গীয় মৃত শ্রী চক্রবর্তী। এখন তার সেও কিন্তু কলকাতায় ছিল, সে হেয়ার স্কুলের সে টিচার ছিলেন। তারপর আমার দাদুর যে বাবা, যে এই বিল্ডিংটা করেছে, হ্যাঁ, বাবার দাদা আর কি, তার মেজ ছেলে মারা গেছে, ছোট ছেলে, বড় ছেলেও মারা গেছে, আর ছোট জন হচ্ছে আমার দাদু। আচ্ছা আচ্ছা। তারপর তাকে আনা হয়েছিল। তারপর সে আসার পরে আমাদের এদিকে দরজা ছিল আগে বাড়ির, তারপর ওখান থেকে ডাকাত এসে একবার বাড়িতে ডাকাতি করেছে। তখন তো ওর সমস্ত সোনার দাঁড়া নিয়ে সমস্ত এসে, তখন কত কত সাল ছিল আনুমানিক? তখন তো পাকিস্তান পিরিয়ডের প্রথম আমল খবর। পাকিস্তান এখানকার স্থানীয় কিছু মানে লোক ছিল, আচ্ছা আচ্ছা। তারা পরে কুষ্ঠ হয়ে বিভিন্ন রকম ভাবে মারা গেছে। হ্যাঁ, তার দাদু ওই বাড়িটা থেকে যখন ডাকাত এসে, তখন আবার এই দরজাটা দাদু করেছে। তারপর এই যে সামনে একটা পুকুর আছে, ওইখানে পুকুরটার নাম রেখেছিল অন্নপূর্ণা ঘাট। এটা ছিল দুর্গা মন্দির। হ্যাঁ, দুর্গা পুজো হতো, যুদ্ধের সময় তো ওই বোমিং করছে, বোমিং করে তো ওই পুকুরটা নিয়ে গেছে। এই মন্দিরটা বর্তমান আশানুরূপ এখন থেকে কত সাল বছর হবে? সাল তো ওখানে লেখা আছে, তা আনুমানিক বলতে গেলে তা তো অনেক 18 সালে। আচ্ছা আচ্ছা। তারপরে এই শিব মন্দিরটা এইখানে মানে এই যে বাড়ির যে তৈরি করেছিল, আমার দাদু তো এই বাড়িতেই হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এটা 1400 বাড়ি, লোক ছিল 200 এই বাড়ির ভিতরে? হ্যাঁ, এই বাড়িতে 200 লোক ছিল। হ্যাঁ, তাই কোনো জায়গায় বাজারটা সব কলকাতা থেকে বাজার হতো। তখন 5 টাকা লাগতো কলকাতা যেতে। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে 5 টাকা লাগতো। আচ্ছা। মানে এখান থেকে ঝালকাঠি থেকে স্টিমারে খুলনা থেকে ট্রেনে কলকাতা। তখন তো পাসপোর্ট টাসপোর্ট ছিল না? না না না, কোনো ভিসা দেখা? মুসলমান কিন্তু সবাই যেত একদম ইজিলি ভাবে? তখন যোগেন মন্ডলের সময়, দেশ বিভাগের সময় যোগেন মন্ডল এসেছিল, পরে আমার দাদু বলেছিল যে আমি চলে যাব। তখন এলাকার লোক বলেছে যে ছোট কর্তা যদি যায়, আমার দাদুর নাম ছিল, তাকে আদর করে তারা ছোট কর্তা ডাকতো। আমরা তো অত্যাচারে ছিলাম না, যার জন্য আমরা থেকে গেছি আর কি। এলাকার লোক বলেছে যে ছোট কর্তা যদি ইন্ডিয়ার দিক যায়, তাহলে আমরাও চলবো। হ্যাঁ, তখন যোগেন মন্ডল ঘাবড়ে গেছে, বলছে যে না, ছোট কর্তা আপনি যেতে পারবেন। এই আমরা আসলে ভালোবাসার শোরুম হিসেবে পড়ে রয়েছি। আচ্ছা, এখন এখান থেকে যাবো যে তার জমি কতটুকু আয়তন ছিল? এই 500 বিঘা জমি ছিল এই নিয়ে। সেটা তো কি বলবো, 200 বিঘা টিকা মনে হয় বিক্রি টিক্রি হয়েছে। আচ্ছা। আর তো খাই না, মানে খায় সব বিএসটিএস করে। এখন কি আপনার আন্ডারে কিছু আছে? আছে, সবাই বিএস করে। এখানে অনেকে নাকি অন্যভাবে অন্যভাবে বিএস এর সেটেলমেন্ট গেছে তখন। আচ্ছা। বিএস সেটেলমেন্ট সব ছিলাম না আমি তখন, ভারতে ছিলাম। এই তখন আমি 78-এ কুমিল্লা ক্যাডেট থেকে বেরিয়েছি, ইন্টার কমপ্লিট করে। আচ্ছা। 78-এ মা মারা গেছে, এই তখন আমি 78-এ ভারতে চলে গেছি। ওখানে গিয়ে হায়ার এডুকেশন নেওয়ার জন্য আমি ওখানে পড়াশোনা করছি। আমি কলকাতা ইউনিভার্সিটির ছাত্র, আমি ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স করছি। আচ্ছা, তখনকার সময় মাস্টার্স করেন। আচ্ছা, আমি একটু জানতে চাবো, যখন আমাদের পাকিস্তান যখন হানাদার করে এই সময়, তখন তো ছিল সবকিছু মেজর, যে পাকিস্তানি যে মেজর ছিল মেজর নাদার পারভেজ, কুখ্যাত মেজর, উনি যে এত ডেঞ্জারাস তা আমরা বুঝতে পারিনি। আমাদের স্কুল লাইফে তো আর বুঝিনি, কিন্তু উনি যে এত কুখ্যাত মেজর, কিন্তু উনি নাকি আমাদেরকে খুঁজেছে। আচ্ছা, খোঁজার কারণ কি ছিল? আমরা পড়েছি তো, ওই সে কুমিল্লায় পড়ছি। আচ্ছা। আর উনি আমাদের স্যার ছিলেন। আচ্ছা। হ্যাঁ, এখন উনি তো মেজর ছিলেন,
কুমিল্লার চার্জে ছিলেন, কুমিল্লার সেনানিবাসের চার্জে ছিলেন। উনি আমাদেরকে চিনতেন, আমার ছবি টবি নিয়ে আমাদের খুঁজছেন, আর আমরা তো আরো পালিয়েছি। হ্যাঁ, পেয়ার বাগানের মধ্যে আমাদের কদম ভাই ছিল। হ্যাঁ, বাবাকে বাবা ডাকছে, মাকে মা ডাকতো, আমাদের ভাই ছাড়া ডাকতো না। সেই তো যাইতো পদ্মা মেঘনা পাড়ি দিয়ে গাছি রকেটে আমাদের আনতে যেত, দিয়ে আসতো। হ্যাঁ, আমার তো সবসময় পারতো না। এই আমার পর পেটে পেটে দুই ভাই। পাক বাহিনীর আক্রমণ সেটা যেন আর কোনোদিন না হয়। আচ্ছা, তাহলে সেটাই তো যাচ্ছে। মানুষের লাশ, হ্যাঁ, এত মানুষের মৃত্যু, এটা কেউ দেখেনি। আমি কলকাতা ছিলাম, আমাকে একটা কোম্পানি, আর কি আমি ওই রাজনীতি করি না, তো আমি রাজনীতিদের নাম রাখি কোম্পানি, সিপিএম কোম্পানি বলে একটা আছে। আমাকে ধরে নিয়ে গেছে আলিপুর স্ট্রিটে, ভোট দেবেন না কেন? আমি পৃথিবীর অধিবাসী, আমি তো মঙ্গল গ্রহ থেকে আসিনি, ভোট দেবো কাকে? তা বলছে এটা ক্যাকশাল অকশাল। হ্যাঁ, আমি বলছি আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারেন। এই তখন আমি মানে দেখলাম আর কি, ওই সময়কার সময়, যুদ্ধের সময় বলছি যে আমাকে কোনো চমকাবেন না, কারণ আমি এত লাশ দেখেছি। আপনাদের ছোট পিস্তল, রাইফেল টাইফেল সমস্ত আমি কোনো ঘাবড়াই, কারণ আমি এত লাশ আর এত অস্ত্র দেখেছি, একটা যুদ্ধের অস্ত্র। সুতরাং আপনারা আমাকে কোন রকম কিছু করতে হবে, মেনে ফেলতে হবে, আর কিচ্ছু করতে হবে। তখনকার বাবা ছিলেন? হ্যাঁ, বাবা তো তখন বাংলাদেশে ছিলেন। আর তখনকার যেহেতু আপনার বাবা জমিদারি ছিল, তখন তো বাবার জমিদারি ছিল না। যুদ্ধের পর তো আর কোন না, ওই তো ব্রিটিশ সময় যুদ্ধের মানে জমিদারি চলে গেছে, 1.5 বছরের ছিল বাবা। আচ্ছা, যাই হোক, তখনকার ওই যখন তারা হামলা করেনি বাড়িতে পাকিস্তানিরা? পাকিস্তানিরা এখানে বাড়িতে তো হামলা করেছে, ওই যে বিল্ডিং টিল্ডিং উড়িয়ে দিয়েছে, এবার গান পাউডার দিয়ে ভিতরে সমস্ত পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পাকিস্তানরা। তারপর লুটার তো প্রচুর, হিন্দু মুসলমান সবাই লুটার ছিল। হিন্দুরা লুট করছে আমার বাড়ি, এই অঞ্চলের হিন্দুরা আমার বাড়ি লুট করছে। আমি সব জানি। আমার মায়ের কাপড় তারা জামা বানাই পড়ছেন, তা আমি দেখছি। কাপড় নিয়ে? আমার মার যে কাপড় নিয়ে গেছে লুট করে, সেটা নিয়ে জামা বানিয়েছে। আচ্ছা, সেই তার মেয়েকে জামা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তা দেখেছি। যুদ্ধের সময় আমার মামা ছিল করাচিতে, তখন এই ছিল ক্যাপ্টেন বেগ ছিলেন। হ্যাঁ, আমাকে ধরলো, ধরে নিয়ে এসে গুলি করে দেবে, গুলি করে দেবে। এখন মেজর তো আমাকে চিনতে পেরেছে, বাবাকে চিনতে পেরেছে, মাকে চিনতে পেরেছে। হ্যাঁ, তারপর তো আমাদের মানে ফোর্স দিয়ে এই পাশে দোতলা বিল্ডিং ছিল, সেটাও অর্ধেকটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, সেখানে ফোর্সে গেছিল বেঙ্গল পুলিশ, আমাদের গুলি করেছিল। মা পেয়ারা খাচ্ছিল আর ডাকছিল। হ্যাঁ, ওই পেয়ারা বাগান কাটছিল, আল্লাহু আকবার নারায়ণ তাকবীর করে পেয়ারা বাগান কাটতে হবে, বাঁচত মেরে ফেলবে, মেরে ফেলবে তাদের। প্রথম তো হিন্দুদের ধরলো, হিন্দুরা তো সব পালিয়ে গেল, আমাদের সবাই ছেড়ে চলে গেছে, কেউ ছিল না। 145 জন শরণার্থী ছিল আমাদের বাড়িতে। তারপর মুক্তিযোদ্ধারা ছিলেন, হ্যাঁ, ওনারাও ছিলেন। তারপর ক্যাম্পে থেকে খাবার আসতো, ওনারাও খেত, শরণার্থীরা খেত। আমরা খিদের জ্বালাও কষ্ট অনুভব করছি। একটা ব্যাংক ছিল আমাদের, হ্যাঁ, সেই ব্যাংকটা ভেঙে আমার ছোট মামা অজয় বিশ্বাস, হ্যাঁ, সে টুপি পরে, ছেঁড়া গেঞ্জি পরে নৌকায় সেই নেটে গেছে চা কিনতে। মুসলিম মুসলিম না, আর বন্ধু ছিল নবী মামা। হ্যাঁ, এরা সবাই ছিল, বিপুল মামা ছিলেন, হ্যাঁ, ক্যাপ্টেন বেগ ছিলেন, এমনকি সিরাজ শিকদার যে সরবরাহ পার্টির লিডার, সিরাজ শিকদার আমাদের বাড়িতে ছিল। মানে এরা সবাই মানে আশ্রিত জায়গাটা আমাদের কাছে ছিল, আর খাবার দাবার আমাদের। রান্না চলছে, এই সময় মিলিটারি ঢুকছে, এই তো হ্যাঁ, হ্যাঁ, এই তারা বলতো দেখো ভাত মানে কি ফেলে তারা দৌড়তো। বাড়িতে কাজের লোক ছিল প্রচুর। হ্যাঁ, তারপর শরণার্থীরা ছিল। কেউ মা বলেছিল ঠাকুরকে, দুর্গাকে, যে মা কেউ যেন না মরে, আমি তোমাকে পুজো দেবো ভালো করে। মা পারেনি, মা হঠাৎ করে মারা গেছে, দিতে পারেনি কেন সেটা উপরালার বিষয়। সেই থেকে ওই ভাঙা নদীটা দেখি আর কি মনে পড়ে, কষ্ট হয়। এখানে বসতাম এই মায়ের মন্দিরে, পাড়ের আসতো, সে আজকের কথা, তখন সেই পাকিস্তান ফিরে আইয়ুব খাঁর আমলে, আজকের কথা না। এখানে বসে থাকতাম, এখানে আমি এইখানটায় বসে থাকতাম, হাফ প্যান্ট পরে এখানে বসে থাকতাম। আমি তখন ছোট না, যথেষ্ট বড়।
সব ভেঙে গেল, সব শেষ, নেই, কিছুই নেই, উড়ে গেছে সব। যুদ্ধের ডাগামা ছাড়েনি তাও। জানতে পারলাম যখন যে বোমটা এখানে মারা হয়েছিল পাকিস্তান আমলে, তখন তুমি কি টার্গেট করেছিল, বাড়িটা টার্গেট করেছিল, বাড়িটা না পড়ে এখানটায় পড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তখন দুর্গা প্রতিমা ছিল, বছরে কাঠ-টাঠও ছিল। আচ্ছা আচ্ছা। সব শুদ্ধ একদম ভবিষ্যৎ হয়ে গেছে। তা এরপরে আর কোনো উন্নত করা হয়নি? না, তারপর ওরা তো মেরেছে গাবখান থেকে, গানবোর্ড থেকে মেরেছে। ওদের যে গানবোর্ড আছে, মিলিটারি গানবোর্ড, সেই মিলিটারি গানবোর্ড থেকে নকশা করে ওরা টাই আপ করে মেরেছে। কিন্তু মারতে গিয়েছিল বিল্ডিং এ, বিল্ডিং এ না পড়ে এসে এইটা পড়েছে, একটু ডিফারেন্স হয়েছে। তা কি এই ওদের, মানে কোথায় গাবখান নদী, এখান থেকে কোথায়, সেই নদী থেকে ওরা গানবোর্ডে তাক করে মেরেছে বাড়ি নকশায়। তার চেয়ে ডিরেক্টলি এখানে এসে চলে গেছে। হ্যাঁ, সেইখান থেকে এসে এখানে পড়েছে। আর ওই পিছনে একটা পড়েছে তো আম গাছের ওখান থেকে, ওখানে মনে হয় বছর 5 মনে হয় শুধু ধোঁয়াই বেরিয়েছে। তাই? এটা পানির গড়ের মধ্যে, জলের মধ্যে আম গাছের গোড়ায়, হ্যাঁ, সেই জায়গাটাতে শুধু শুধু ধোঁয়া, শুধু ধোঁয়া উঠছে। প্রায় 5 বছর মনে হয়, মানে কিচ্ছু ছিল না, মানে সব শেষ জায়গাটা। হ্যাঁ, দেখতে শেল, শেল, ওগুলো শেল বলা হয়। এই যে মন্দির ডিজাইন দেখতে যেগুলো প্রত্যেকগুলো আছে সব হাতে করা? হ্যাঁ, এগুলো সবই হাতে করা, মানে যখন কোনো মেশিন তো কোনো স্পর্শ নেই? না না না, কোনো মেশিন, কোনো ই নেই। এইগুলো তো এখন মানে ইসে বিক্রি হয়, কুমিল্লায় বিক্রি হয় এগুলো, এই নকশাগুলো এখন কুমিল্লায় বিক্রি হয়। এখন বিল্ডিং এ এখন সবাই করে, তো এগুলো কিনে নিয়ে যায় আলাদা আলাদা। লেখাপড়া কিভাবে একটু শুরু করেছিলেন, কোথা থেকে শুরু করেছেন? এসএসসি? আমি তো ছোটবেলা থেকে, তো আমি তো ক্লাস 6 এ পড়ি। আপনি তখন ছোটকালে কেমন ছিলেন? বেশি বেশি ভদ্র, নম্র, প্রচুর দুরন্ত কেমন? মার মাজা দড়ির সাথে বেঁধে রাখতো। এত দুরন্ত ছিলেন? হ্যাঁ, ছেড়ে দিলে পরে কারণ মারামারি। হ্যাঁ, আমার ইমিডিয়েট একটা বড় ভাই আছে, আচ্ছা, হ্যাঁ, ওকে একটা না মারলে আমার ঘুমাতো না। আর আমরা যদি থাকতামও পিটি 1 বছর 4 মাসের আমরা 2 ভাই ডিফারেন্স। হ্যাঁ, ও অসুস্থ হয়ে পড়লো, তারপর ওকে এখানে তখন ক্যাট করেছিল বরিশালে, তখন ওইটাই ভর্তি হয়েছিল। আপনি কোথায় তখন? আমি তখন কুমিল্লায় পড়ালেখা করছেন। তারপরে এসএসসি পাস করার পরে এইচএসসি তো একবারই ক্যারেক্টার থেকে বেরোয়েছেন? এইচএসসি করেই ক্যারেক্টার থেকে বের করে। আচ্ছা, কুমিল্লাতেই? হ্যাঁ, এরপরে ওটা এইচএসসি বলা হয়, ক্যারেক্টার থেকে পাস করা মানে এইচএসসি। আচ্ছা, তখন ওটা র্যাঙ্ক হয়, অনারেবল একজন মেজর টাইপের র্যাঙ্ক হয়। কিন্তু আমাদের তো ছোটবেলা তো নিয়ে দৌড় করাতো মিলিটারি। আরে আমি 7 বছর বয়সে আমি পাঠিয়ে দিয়েছি, 7-8 বছর বয়স, কতটুকু বয়স আমার, আমি বিছানার হাতে আমরা বাবা মার জন্য কাজ। আমরা কত ছিলাম? আচ্ছা, তখন মাসে বেতন কত ছিল? বেতন কত ছিল? তখনই তো আমাদের এক একজনকে 1100 টাকা করে দিতে দেওয়া হলো ওই সময়। আচ্ছা, এরপরে কলকাতায় গেলেন কখন? ওটা 78-এ গেছি। 78-এ কলকাতা থেকে সব লেখাপড়া? তারপর আমার বাবার ভাই ছিল, সে বিয়ে করেনি। হ্যাঁ, সেও ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্সের ফার্স্ট ক্লাস গ্রেড অফিসার। হ্যাঁ, তার কাছে ছিলাম। সেই মানে আমাকে বাবার প্রেরণা আর কি, মামারা দেখলো না অতটা। তারপর সে ব্যাচেলার, সে বৃদ্ধ আমাকে ছেলের মতনই আমাকে যত্ন করেছে। কলকাতা থেকে কবে বাংলাদেশে ফিরলেন আবার? 17 বছর পর ফিরেছি কলকাতা থেকে। হ্যাঁ, তারপর আমি মাঝে মধ্যে আসতাম, বাবা আমাকে কাজ, বাবাকে বিয়ে দিলাম, আমার মা মারা গেছে, বাবাকে বিয়ে দিলাম, আমার একটা ছোট একটা বোন হলো। হ্যাঁ, তারপরে বললো যে তুই আর যাস না বাবা, এই আমার তো ওই বোনদের কে দেখবে, আমি তো বয়স হয়েছে আমার। তখন বাবার টানি, বাবার মৃত্যুর পরে আমি অ্যাবসেন্ট মাইন্ডই আমার সবকিছু হারিয়ে গেছে। মানুষ উপকার করতে বারণ করছিল আমাদের কদম ভাই, সে বলছিল যে ভাই বাবা নাই, কারো উপকার তোমার করতে হবে না, তুমি নিজে খেয়ে দিয়ে সুস্থ থাকো। ওই মানুষ উপকার করতে গিয়ে জেল খাটলাম, পিটাইলো পুলিশে। তারপর বললো যে ভুলে নিয়ে গেছি। আর আমি তো পলিটিক্যাল লোকই না, আমি একজনকে বাঁচাতে গিয়ে আমার আমি সেন্ট্রাল জেলে চলে গেলাম। আমি জানি না, গিয়ে দেখি যে সেন্ট্রাল জেলে আমার দাদু পড়েছে, মায়ের বাবা, এই সতীশ বিশ্বাস তার নাম ছিল। তারপর সে ছিল গোরাচাঁদ দাসের পালিত পুত্র। গোরাচাঁদ দাস রোড আছে বরিশালে এখন। এই আমরা অনেক আগেকার, এখানে সব থেকে পুরনো, এই অঞ্চলের সব থেকে পুরনো আমরা। এই তখন ওই আত্মারাম যেত এখানে, আত্মারাম শিকদার ছিলেন,
উনি ওনাকে তাল্লুক দেওয়া হয়েছিল ওই 20 আনা মানে পার্শ্বিকা আর কি, হ্যাঁ ওইটা আর কি ওনার ট্যাক্স ধার্য করা হয়েছিল। বলছে যে আমি দিতে পারবো না, এখানে এসে দিয়ে যেতে পারবো না, আপনাদের লোক পাঠাতে হবে। তখন এই পূর্বপুরুষের একটা ব্রাঞ্চ এখানে চলে এসেছে, তাহলে তো এখানে আসাই হতো না। আপনার শৈশবকালটা কেমন ছিল? আপনার একটা কাহিনী বলেন, মানে যে একটা খুব খুব সবসময় মনে পড়ে, বন্ধু বান্ধব নিয়ে বা পরিবার নিয়ে। পরিবার নিয়ে মনে পড়ে, বন্ধু বান্ধবের পরে এখনো মনে পড়ে মাঝে মাঝে যে ছিলাম, খুব ভালো টাইম গেছিল। টাইম কুমিল্লার কথা সবসময় মনে পড়ে, সব সময়। স্কুল লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফটা প্রচন্ড খুব মিস করেন? খুব মিস করি। ইউনিভার্সিটির কথা মিস করি, বিভিন্ন জায়গা মিস করি। তো এখন যারা বন্ধু বান্ধব যারা ছিল আপনার, তারা কি আপনার খোঁজ খবর নেয়? আমার একটা বন্ধু সোলেমান, ও আমেরিকা চলে গেছে। আমার খুব ক্লোজ বন্ধু ছিল, আমরা একসাথেই থাকতাম, দেবী রুমে ঘুমাতাম তো সবাই একসাথে। বরিশালের ও বলছে না এখানে থাকা যায় না, নেটিভ ল্যান্ড, আসলে থাকা যায় না, আমেরিকা চলে গেছে, করে চলে গেছে। আসলেও তো মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে তো টোটাল সিস্টেমটাই আর কি, মানে আমাদের এখানকার যে সাংস্কৃতিক যে ভাবটা, এইটা সম্পূর্ণ সঠিক ওয়েতে এগোচ্ছে না। যুদ্ধ তো থামেনি, যুদ্ধ চলছে, স্বাধীন হয়নি। 14 মাসে স্বাধীন হয় না, 14 বছরে যদি স্বাধীনতা হতো তাহলে দেশের লোক বুঝতো যে স্বাধীনতা কাকে বলা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই তো একজন মালিক। আমি তো জানি ছোটবেলা থেকে। হ্যাঁ, আমি একদিন নামাজ পড়তে গেছি, মানে আকাশে চমকাচ্ছে, বলছে অনুপ শিগগির চল, নামাজ পড়তে চল। হ্যাঁ, আমি তো দৌড় দিছি। হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ, আমি নামাজ পড়তে গেছি, হুজুর দিকে কান ধরে টেনে বার করছি। আমি তো তাকায় গেছি, বাবা তুমি ঢুকছো কেন? হ্যাঁ, আমি তো ওই যে কালাম বলো স্যার, উপর থেকে স্যার ইসরায়েল দাঁড়াচ্ছে শয়তানকে। হ্যাঁ, আজরাইল। হ্যাঁ, আজরাইল বজ্রাঘাত হচ্ছে, চড়িয়ে ধরছে বুকে স্যারের। মানে আগে মনে করে স্যারের কথা, স্যার নাকি আমারও ছাত্র এখন মোটামুটি আমার এখানে আসতো, তুই দিতে পারতাম না তাদের। তারপর মুজিবুর রহমান নয়ন, ও চাইল্ড অ্যাফেয়ার্স এর বাংলাদেশের ডাইরেক্টর, একজন খুব মানে আমাকে নিয়ে ভাবে। রেজাউল করিম, হ্যাঁ, এরকম কয়েকটা ছেলে আমার কাছে আসতো। কেউ ছিল নিবিজ্ঞানের, হ্যাঁ, কেউ ছিল এসে, হ্যাঁ, বিভিন্ন ছাত্র আমার ছাদে বসে হ্যারিকেন জ্বালিয়ে। তখন তার কারেন্টও আসেনি, কারেন্ট টাকা দিয়ে কিনে আনা হয়েছে, কারেন্ট পয়সা দিয়ে কিনতে হয়েছে। তারপর তো ফ্যাসিস্ট বাদ আসলো আর কি। আজকের এই অবস্থা হওয়ার কারণটা কি? মানে আপনার যে দেখতেছি যে আপনার ডিপ্রেশন, মেইনলি হচ্ছে ডিপ্রেশন। আর আমি তারপরে যে আমার তো বাবাকে আবার বিবাহ দিয়েছি, আমার মা এনেছি, মাকে আমি মাই জানি, এবং আমার বোনেরা আমাকে ভাই হিসাবে জানে। তারা সৎ সৎ ও সমস্ত বোঝেও না, আমরাও বুঝি। এই ছোটটা ভারতে চলে গেছে, তখন ছোট ভাইটা ভারতে যাওয়ার কারণ আছে, ও কেমিস্ট্রিতে ফার্স্ট হয়েছিল ওই পিএম কলেজে, কিন্তু ও আর রুহুল ওরা দুই বন্ধু গিয়েছিল খুলনাতে মিলিটারিতে দিতে। তখন মেজর ওদেরকে ডেকে নিয়ে বলেছিল যে তখন অলিখিত চুক্তি ছিল হিন্দু এবং হায়ার কাস্ট অফিসার র্যাঙ্কের চাকরি হবে। রুহুল চাকরি পেয়েছিল নেভিতে, রুহুল রিটায়ার্ডও করেছে। হ্যাঁ, আর কলকাতা থেকে যখন মাস্টার্স করে আসলেন তখন কোন জব অ্যাপ্লাই করেননি ওই সময়? কলকাতায় তো আমি জব করেছি, রিকেট কোলম্যানে আমি চাকরি করেছি, তারপর ইউরিকা অফিসে চাকরি করেছি, তারপরে আমি ক্যাডবেরিজে চাকরি করেছি, আমি বিভিন্ন রকমের চাকরি করেছি, বড় বড় পোস্টেও ছিলাম। তোমার বেতন কেমন ছিল? বেতন তো দিত, মর্যাদা ছিল। হ্যাঁ, আমি সেলস ডিভিশনে কাজ করেছি ম্যাক্সিমামটাই। বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গিয়েছি। বাংলাদেশে এসব আমি অবশ্য এরিয়া ম্যানেজার বন্ধু ছিলাম। আচ্ছা আচ্ছা। বিভিন্ন কোম্পানিতে আমি চাকরি করেছি। আমি এমন কি মানে এখানে ফুড প্রোডাক্টসের উপর কাজ করছি, বিভিন্ন ফুড প্রোডাক্টসের উপর আমি অনেক কাজ করেছি, কাজ করতে হয়েছে আর কি। কোম্পানি যে বিভিন্ন প্রোডাক্ট ছিল, ব্রুকস একটা ভুটানের কোম্পানি, সেটা আমি চাকরি করেছিলাম। সেগুলো ছিল পিকলস ছিল, বিভিন্ন রকমের আচার ছিল আর কি। হ্যাঁ, তারপর জ্যাম, জেলি, স্কোয়াশ, এই সমস্তগুলো ছিল।
তারপরে সস ছিল, বিভিন্ন রকমের ছিল। আচ্ছা, তো এখন চাকরি ক্ষেত্র থেকে আমার বাড়িতে টাকা পাঠাতে হয়েছে, বাবাকে আমার টাকা পাঠাতে হয়েছে, বাবাকে অরুণ চক্রবর্তী রাখতে হয়েছে। বাবা তো অরুণ চক্রবর্তী, তখন তো খুব ভালোই ছিলেন, তাহলে এখন এমন অবস্থার কারণ কি? হয়তো বাবার মৃত্যুর পর বললাম না, ডিপ্রেশনে চলে যাওয়ার পরে তারপরে তো আস্তে আস্তে আমার মনে হয় আমার জীবনটা চলে গেছে, শেষ হয়ে গেছে। দেখাবো কার কি কি হুজ দ্য পার্সন, কাকে আমি দেখাবো? আমি তো পৃথিবীকে দেখাতে আসিনি, আমি আমার বাবাকে বোঝাতে এসেছিলাম। বাবা অন্যের মতন ভালোবাসতো আমাকে, আমি আমার বাবা ছাড়া বুঝতাম না কিচ্ছু। মা যে মারা গেছে আমি বুঝতে পারিনি, আমার বাবা বুঝতে দেয়নি। আমি এত বছর বাইরে ছিলাম, আমার বাবার কাছে আসতে আমি আর বুঝতে পারি না মা নেই, কোনো ভাই বুঝতে পারিনি। আমার বাবা এমন একটা বাবা ছিলেন, এরকম বাবা পাওয়া যায় না। সমস্ত এডুকেটেড পার্সন, সবসময় বই পড়তেন। আমারও তো বই আছে আলমারিতে, বোঝাই বাবারই। হ্যাঁ, বই পড়াটা নেশা আমাদের একটা, বইটা পড়তেই হবে, বইটা লাগে। একজন এই কয়েকদিন আগে খ্রিস্টান সমাজ থেকে আসছে বাইবেল, হ্যাঁ বাইবেল দিয়েছে, আমি বাইবেল পড়তে শুরু করে দিয়েছি। আমি পঞ্জিকা পড়তে শুরু করি, আমি একটা ডিকশনারি পড়তে শুরু করি। পড়তে হবে, পড়াটা তো ভালো, জ্ঞান বৃদ্ধি হয়। হ্যাঁ জ্ঞান বৃদ্ধি হয় কিনা জানি না, কিন্তু বন্ধুত্ব সব থেকে বই। হ্যাঁ সেটাই। এখন বাংলাদেশে এসে আসার পরে জব টব তখন করেননি? হ্যাঁ করেছি, আমি ছিলাম কয়েকটা কোম্পানিতে, আমি চাকরি করেছিলাম। তারপর তো কোম্পানিগুলো মানে এমন মানে সমস্ত মানে এরা বাকি টাকি সমস্ত বিভিন্ন জায়গায় নিয়ে তারপর এসআররা আমার কাছ থেকে সেই আমার বেতনের টাকাই তাদেরকে দিয়ে দেওয়া হতো। তারপর আমার 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 170 দিত আর কি। হ্যাঁ, আমি বিভিন্ন ডাক্তারকে আমি করতাম, এবং এইটা ফার্মাসিউটিক্যাল লাইনের ব্যাপারটা হচ্ছে গিয়ে মেনলি ডাক্তারদের দিতে হবে, এতে কোনো কোনো ভুল নেই। তাদের খাম দিতে হবে, খাম না দিলে তারা লিখবে না। আমাকে একজন বলছে যে স্যার তো প্রোডাক্টটা লিখতে চাইছে না। আমি খামটা কত দিয়েছেন? স্যার অনলি 20। নো নো নো, আপনি বাড়িয়ে দিন, লাউড স্পিকার দেন। হ্যাঁ স্যার, কারণ মিনিমাম 50 দেবেন। হ্যাঁ, সে তাও লিখবে না, তাও লিখবে না প্রোডাক্টটা। তখন আমি বলছি আপনি লাউড স্পিকার দিয়ে আমি স্যারের কাছে লাউড স্পিকার দাঁড়িয়েছি। আমি বলছি স্যার কি খানা খায়? হোয়াট ননসেন্স স্যার বলে বলছিল। একদম ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, বলেছিল বিবেকীভাবে। হ্যাঁ, আপনি খাম খাবেন না কেন? নিশ্চয়ই খাবে। তা আপনি এক করে দিন ওটা। আমি তখন এরিয়া ম্যানেজার, তখন পরে বসে আছে বলছে স্যার আচ্ছা টাকা খামে খামে কাজ হয়, খামে কাজ হয়, খামে কাজ। এখন তো আবার গিফট হয়, বিভিন্ন রকম গিফট আছে। এই যত কোম্পানি আছে, যত ওষুধের কোম্পানি যাই থাকুক, মাটি গুলে দিলে মাটি পর্যন্ত খেয়ে ফেলে, সেটার মতো রুগী খাই ডাক্তার হচ্ছে এমন জিনিস। এখন আপনার বর্তমান কেমন যাচ্ছে দিনকাল বর্তমান সময়? এখন আমার ছেলেটা একটু হয়েছে, একটু নার্সারি টার্সারি করতে শুরু করেছে। এখন জানি না ওর ইশারা, মানে আমার বোনের যে হাজবেন্ডরা তারা একটু আমার দিকে, একটু আমার ছেলের দিকে একটু সুন্দর নজরে তাকিয়েছে 8-10 বছর পরে। হ্যাঁ, ওরাও এলোমেলো ছিল। হ্যাঁ, আমার বড় ভগ্নিপতিটা, হ্যাঁ সে আমার ছোট বোনটাকে তো বিবাহ দেওয়ার সময় ওই মানে বলতে গেলে ওই দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি ভাই এই পর্যন্তই। হ্যাঁ, আসলে স্বার্থপর। হ্যাঁ, বোনেরা, ছোট বোনটা তো ফার্স্ট ক্লাস পেয়েছে বিয়েতে, গ্রাজুয়েটে মাস্টার্স কমপ্লিট করেছে। বড়টা আছে একটা ব্যাংকে আছে, হ্যাঁ অগ্রণী ব্যাংকে। এই ওরা আছে মোটামুটি, খেয়ে দিয়ে আছে, ভালোই আছে। খুব ভালো আছে কিনা সেটা বলতে পারছি না, এমন ওদের খেয়ে দিয়ে আছে, খাটে, প্রচুর খাটে, কষ্ট হয় ওদের। এখন আপনার চলাফেরা করতে কোনো কষ্ট হচ্ছে কিনা বর্তমান সময়? হ্যাঁ, আমার তো কষ্ট হয়। আমার তো খিদারও তো বিষয় না, 5টা লোক, 2টো মেয়ে, ছেলে, আমরা স্বামী স্ত্রী, তারপর ওষুধ, রোগ ব্যাধি রয়েছে, এগুলো সবকিছু মিলিয়ে একটু কষ্ট হচ্ছে। সামাজিকভাবে তো কষ্ট হয়, কেউ বোঝে না তো। উপর থেকে বলেছে এত এলিট পার্সন, এত জমিদার, এ কিসের কষ্ট। আসলে যে আমি যে সব থেকে যে নিডি, সেটা কেউই বোঝে না। আমি আসলে খুবই নিডি, আই এম দ্য স্ট্রিট বেগার। এখন মানে বলতে গেলে রাস্তার ভিখিরির মতন হয়ে গেছি। আমি এর কাছ থেকে টাকা চাই, এর কাছ থেকে 20 টাকা চাই, এর কাছ থেকে 50 টাকা চাই, আমাকে দেয়। হ্যাঁ, মুখ লজ্জাও দেয়। আচ্ছা, আপনি এত শিক্ষিত হলেন, এত কিছু জানেন কিছু, কিন্তু তবুও কেন আপনাকে এই প্রশ্ন আসতে হলো? শুধু একটা কারণ, ডিপ্রেশনের কারণেই? হ্যাঁ, ডিপ্রেশন তো মেইন। এখন ডিপ্রেশনে এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পারতেছেন না আপনি? না, কিছুতেই পারছি না। এই কয়েকদিন আগে তো আমি মেডিকেলে গেছিলাম, আমার সর্বস্ব শেষ। তারপরে আমাকে মিথ্যা মামলা ঢুকিয়ে দিল একজনে, এই দিচ্ছে এক একজন এক একটা মামলা দিয়ে দিচ্ছে, দিল শুধু সত্যি। আমি তার এক কাপ চাও খাইনি, তার এক কাপ চা ধ্বংস করবো না, তারা একটু উপকার করতে গেছিলাম।
তা সে একজনকে টাকা দিয়েছে, তার সঙ্গে আমি ছিলাম, এই আমার দোষ। আমি সাক্ষী ছিলাম, যাকে টাকা দিয়েছি তাকে আমিও চিনি, আমি আগে চিনি, তারপর সেও চিনছে। আচ্ছা। চিনে তার ভাইয়ের চাকরির জন্য 2.5 লক্ষ টাকা দিয়েছে। সেই তার সাথে আমি গিয়েছি, আমার সমস্যা বাড়ছে এইটা, আমি কেন তার সাথে গেছি, টাকাটা আমিই দিয়েছি, এখন টাকাটা তাকে আমাকে দিতে, কি আশ্চর্য। সে তো ইন্ডিয়া পালিয়ে গেছে। আচ্ছা, এতে বাংলাদেশে নাই? না, সে তো বাংলাদেশ নেই, সে তো ইন্ডিয়া পালিয়ে গেছে। সেখানে বসে নাকি বিভিন্ন লোকেরকে ওই ই করে বলে আমি কেমন আছি। মানে এগুলো হচ্ছে কি, মানে কি এগুলো সাহসত্তর, তো ওগুলো কি টেপের আমি ঠিক বুঝতে পারি না, এগুলো অর্থ ছাড়া কিছু বোঝে না। এখন আমরা পুরো শেষ পর্যায়ে আছি, তো এখন জানতে পারলাম সবকিছুই তার কাছ থেকে, সেই লাস্ট জমিদারি ব্যাপারে সবকিছু জানতে পারলাম। তো এখানে আছে সেই শেষ পর্যায়ে, এখানে আমরা দেখবো ভিতরে তার বাবার ছবি, তার দাদুর ছবি, কি আছে, চলুন। আমার যে এই বিশ্বেশ্বর চক্রবর্তী বাবার ঠাকুর দাদা, বাবার দাদা আর কি। হ্যাঁ, আমাদের মধ্যে ঠাকুর দাদা বলা হয়, মানে ওই সেই বাবার ঠাকুর দাদা, মানে আমার দাদার বাবা সেই বিল্ডিংটা তৈরি করেছে, সেই এটা তৈরি করেছে। সে তখনই চুনসুরকির বিল্ডিং। হ্যাঁ, অনেক পুরনো আর কি, প্রায় 3 বছর একটা মানে স্মৃতি ভেঙে চুরে ধরে রেখেছে। তো যুদ্ধ না হলে তো ভালোই থাকতো। তখন তো সময় তো ক্যামেরা ছিল না, তখন কি এত সুন্দর? না, হাতে এঁকেছে, তখন ক্যামেরার কোনো ছিল না। বাণীপাড়ার একজন আর্টিস্ট ছিলেন, উনি হাতে বসিয়ে, মানে একদম সামনাসামনি। হ্যাঁ, সামনাসামনি বসে। আচ্ছা, এরপরে ওনার ব্যবহৃত পেস্ট কালার দিয়ে, পেস্ট কালার করা হয়েছে, এই কালারটা করা হয়েছে, এবং এটা পিএস দিয়ে করে পরিষ্কার করে করে আর জল করে, এটা অনেক পুরনো হয়ে গেছে। এটাও লুটে নিয়ে চলে গেছিল, এটাও নিয়ে গেছে, এই সমস্ত এগুলো কিছু নেই, সব নিয়ে চলে গেছিল, সব কিচ্ছু ছিল না, কাঁচ আর কাগজ আর কিচ্ছু ছিল না, সমস্ত বাড়িটা লুট হয়ে গেছে। আচ্ছা, বাবার ছবি একটু। 7 দিন বসে লুট করেছে। এটা হচ্ছে আমার বাবার ছবি। আচ্ছা, ওটা হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার জেঠু, বাবার ইমিডিয়েট বড় ভাই, 2 বছরের বড়। এই আমার ঠাকুর দাদা, এই ঠাকুর মা, ওই যে আমার মা, এই বাবা, এই জেঠু, ঠাকুর। আর আমার ছোট একজন কাকা আছে, এই আমার জেঠু এঁকেছে, সে একজন আর্টিস্ট ছিল, সে এঁকেছে একে। সে মানে আমার জেঠুকে ইন্দিরা গান্ধী হীরার আংটি দিয়েছিল সোনার, পৃথ্বী ক্ষেপণাস্ত্র সে ড্রাফট করেছিল, পৃথ্বী ক্ষেপণাস্ত্র ভারতের যেটা, সেটা সে ড্রাফট করেছিল, সেটা অনেক আগে, অনেক আগে। তো সেই বাড়ির শেপ তেমনই রয়ে গেছে না, দেখে মনে হচ্ছে কি নতুনই আছে একদম, মানে আগে বাবার এই যে কলকাতার কাছে পরে, কলকাতার বাড়ির এই বাবার ছবি। হ্যাঁ, আচ্ছা, এই যে স্বাভাবিক বয়সে খুব আরাম পেত আর কি। হ্যাঁ, খুবই আরাম পেত। তবে কলকাতার মানুষের থেকে বাংলাদেশের মানুষ এখনো ভালো। হ্যাঁ, কলকাতা তো ভারতবর্ষের ডাস্টবিন। আচ্ছা, কলকাতা মানে এটা ভারতবর্ষের ডাস্টবিন। এখান থেকে যেগুলো গেছে না, সেগুলো গিয়ে আরো অত্যাচারিত করে, মানে এখানকার লোক দেখে বলে বাঙাল টাঙাল, মানে ওদের ব্যাপারটাই ভিন্ন, কালচারটাই ভিন্ন। আমি এইটা ছিলাম, এই যে ক্লাসিক সার্ভিসেস। হ্যাঁ, আচ্ছা, এই আমার এই ছিল, এই পার্ক স্ট্রিটে ছিল, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে ছিল। হ্যাঁ, আচ্ছা, তখন আমি মাদার কোরিয়ার সার্ভিস, মাদার কোরিয়ার, আচ্ছা, এটা ছিল, এটা আমার ভাই। হ্যাঁ, এটা আমার ভাই। হ্যাঁ, এই আছে অফিস সালানি, আফসুলিন কোম্পানিতে। এই যে আমার ছোট ভাই, ছোট ছেলে, ভারতেই আছে, মনিদার চুলেই পাস করে এখন, মাস্টারমশাই। বস্তা ভরা টাকা ছিল, সব নিয়ে গেছে যুদ্ধে। সুন্দর ছিল এটা। হ্যাঁ, ওটা সুন্দর ছিল। ভিতরে একটা কোঠা আছে, খুব আটকানো, খোলাই যায় না, জ্যাম হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। ভিতরে কি আছে? কিছুই নেই, খালি না, গুলি করে নিয়ে গেছে, নিয়ে গেছে না সব। ওই বললেন, আমরা ছোটবেলায় খেলেছি, মোহর দিয়ে ক্যারাম খেলেছি। মোহর দিয়ে ক্যারাম খেলতেন? আর বুঝতে পারিনি কি এটা করে মোহর নাকি, বাবা দিত। মোহর দেখতে কেমন ছিল? মোহর দেখতে কেমন ছিল? বড় বড় টাকা, মতো গোল গোল, সমস্ত আলমারিতে এরকম ছিল, দুটো করে সব লাগানো ছিল, সবগুলো আলমারিতে ছিল। এটা ওক কাঠ, এটা একদম রাশিয়া থেকে আনা হয়েছে, আমার দাদুর রাশিয়া থেকে এনেছে। ওর এটাও নিয়ে গেছিল, লুটে নিয়েছে সব। আমি তো বললাম কিচ্ছু ছিল না, এই দরজা কিচ্ছু ছিল না, সব নিয়ে গেছিল। 7 দিন বলে বসে লুট করেছে এরা। 7 দিন? হ্যাঁ, বাড়িতে লোক ছিল না তো, সবাই তো পালাচ্ছিলাম, কি করবো, নিরুপায় আমরা, কিছু করার নেই। অস্ত্রের সামনে শুধু বাঙালি কি করবে?
সেটাই তো এখন তারপর তখন দেখছি কত বলে মরেছে। জীবনের একটা মায়া। হিন্দু তো পালিয়ে গেছে, হ্যাঁ হিন্দু পালিয়েছে ইন্ডিয়ায়, কিন্তু মুসলমান তো আর পালাতে পারেনি। তা 30 লক্ষ শহীদ কিন্তু খুব কম না। সে তো অবশ্যই। সেটা যুদ্ধ যে না দেখেছে তারা তো অতটা বুঝবে না। আপনার চোখের সামনে সব দেখাচ্ছিল একদম পুরো। দেখা যাচ্ছে না, কচুরির মধ্যে পালিয়েছে, উপরে মেশিন গান শব্দ হচ্ছে, টাক 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 করে গুলি করছে, পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে, জগু জগু টুকাই লাভ দিচ্ছে একটায় মিলিটারিরা। আরে বাবা, সেই পাকিস্তানি মিলিটারি যে দুর্ধর্ষ, ওরা তো কোনো রকম কিছুতেই কোনো কিছুতে ই করে না। ক্যাম্পে গেছি দেখি সাবান দিয়ে কোনটা স্নান করছে, কোনটা গান গাচ্ছে, কোনটা রেপ করছে, এই বিভিন্ন সমস্যা। মানে কোরিয়ানা তো ওখানে ক্যাম্প করেছিল, ঘাটে করেছিল, সামনে একটা বড় একটা দেওয়া। আমার বাবা তো কান্নাকাটি করছিল রীতিমতো। তখন তো মেজর ভাঙা ট্রাঙ্কের উপর বসেছিল, আমার ছোট ভাইকে ওখান থেকে রাখা হয়েছে, আমার দুই ভাইকে বাবা মা চলে গেল, যে আমাদের যে মেরে ফেলে ছোট ভাইকে যদি ভারতে পাঠিয়ে দিতে পারে, একটা চিন্তা ভাবনা ছিল আর কি। টুকিটাকি করতে করতে তার জীবন কাহিনী শোনার পর মনে হলো তার জীবনের ইতিহাসে চলে গেলাম, কিন্তু তার বর্তমান জীবন দশা ও পরিস্থিতি দেখে খুবই মর্মাহত। তার বিঘা বিঘা জায়গা জমি থাকা সত্ত্বেও আজকে তার এই অবস্থা। আসলেই মানুষের ভাগ্যের চাকা কখন কোথায় মোড় নেয় জানা খুবই দায়। এখন তিনি আগলে আছেন তার বাবাকে নিয়ে গড়ে তোলা স্মৃতি, বাবার ভালোবাসা, বাবার সে বাড়ি। বর্তমানে এটাই তার জীবন। কেমন ছিল ভিডিওটি? আশা করি সবার কাছে ভালো লেগেছে। চেষ্টা করেছি তার জীবন কাহিনী তুলে ধরার জন্য, তার কথা শুনে যেন চমকে ওঠার মতো সেই সময়ের ইতিহাস। সেই সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের একজন সদস্য। সেই পর্যন্ত সবাই থাকুন রিল্যাক্স।